এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার ১ জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে, চিফ জাস্টিস বেঞ্চে আজ কিন্তু ওবিসি মামলার শুনানি ছিল। ৭৭টি ওবিসি যে জাতি বাতিল হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য শুনানি ছিল। সেই মামলার শুনানিতে কী হলো বিস্তারিত বলল। প্রায় ২৫-৩০ মিনিট ধরে মামলার শুনানি হয়। তো শুনানিতে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে আসলো। বিচারপতি কী বললেন এবং পিটিশনার পক্ষের দাবি এবং রাজ্যের দাবি কী পুরো বিষয়টি কিন্তু আমরা জেনে যাব। আপনারা দেখেছেন যে পিটিশনের পক্ষে অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, ওনার জুনিয়র থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উনিও কিন্তু আজ উপস্থিত ছিলেন। তো প্রথমত যে বিষয়টি এখানে, প্রথমে তারা প্রেয়ার অফ ইন্ট্রিম অর্ডার প্রেয়ার করেছেন। তখন ল্যান্ড এজি বলেন যে ইন্ট্রিম অর্ডার এখানে দেওয়া যায় না। ইতিমধ্যে এটি সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে, সুপ্রিম কোর্টের পরে মামলাটি শোনা উচিত, এই বলে ল্যান্ডেড এজি আজ কিন্তু দাবি করেন। তখন জাস্টিস বলেন, জাস্টিস পিটিশনার পক্ষের অ্যাডভোকেটের দিকে তাকিয়ে বলেন, আপনি কি মানছেন এই এসসির বিষয়টা সুপ্রিম কোর্টে এটি পেন্ডিং রয়েছে, আমি এই মামলাটি পরে শুনবো সুপ্রিম কোর্টের পরে। তখন পিটিশনার অ্যাডভোকেট বলেন, নো, ওটার সঙ্গে এটার কোনো মিল নেই, এটি একটু ডিফারেন্স বিষয়, আপনাকে পুরোটাই স্যাটিসফাই করবো মাই লর্ড, আপনি মন দিয়ে একটু শুনুন। তখন ৮ই মে ২০২৫ থেকে শুরু করে জুন জুলাই যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল, যে 5টি নোটিফিকেশান, পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেন যে অতীতে কী হয়েছিল না হয়েছিল, 5টা নোটিফিকেশান কী হয়েছিল বিস্তার ব্যাখ্যা করেন। সুপ্রিম কোর্ট এই যে বিষয়টি রয়েছে তার উপরে মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্টে থেকে মামলা হয়েছিল, এটার উপরে কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছিল যে 5টি নোটিফিকেশান ছিল, ৭৭টি জাতি নতুন সার্ভে করে হিয়ারিং করে যে নতুন জাতি তৈরি হয়েছিল সেগুলোর উপরে অর্ডার হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট এটার উপরে স্টে দেয় এবং হাইকোর্ট এটা শুনতে পারবে না। তখন এই 5টা নোটিফিকেশান সার্ভাইভ করে যায় এবং কর্মক্ষেত্র সমস্ত জায়গায় অ্যাক্টিভ হয়ে যায়, ৭৭টি ওবিসি জাতি নিয়ে কার্যকর শুরু হয়ে যায়। এটা বিষয়। তখন পিটিশনের পক্ষে অ্যাডভোকেট দাবি তোলেন, গভর্নমেন্ট কি এটা করতে পারে, হঠাৎ করে সুপ্রিম কোর্টে স্টে থাকাকালীন বাতিল করে দিতে পারে? তখন জাস্টিস বলেন, হু আর ইউ, আপনি কে, কেন ইন্ট্রিম অর্ডার চাইতে এসেছেন? তো বলছে এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকাকালীন যেহেতু স্টে করা হয়েছে সেই জন্য আমরা চাইতে এসেছি, উইথড্র করে দেওয়া হয়েছে। তখন জাস্টিস বলেন, আপনারা পারেন না, এখানে মামলা করে তারা অবশ্যই পারে এটা স্টে করতে বা স্টক ডাউন করতে নোটিশগুলো, এটা বিচারপতি বলে ওঠেন এবং ইট ইজ গভর্নমেন্ট পলিসি, এটা গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট কী করবে, গভর্নমেন্ট কী না করবে সেটা গভর্নমেন্টের বিষয়। কিন্তু তখন পিটিশন অ্যাডভোকেট বলেন, নো নো নো, আমি কারণ কি বিস্তারিত বলবো এবং আপনাদেরকে স্যাটিসফাই করবো এবং কেন আমি ইন্টারিম অর্ডার চাইছি সেটাও বলবো। তো জাস্টিস বলেন, আওয়ার প্রেজেন্ট জাজমেন্ট অলসো চ্যালেঞ্জ, মানে প্যারেন্ট জাজমেন্ট, সরি, প্যারেন্ট জাজমেন্ট বলতে যেটা প্রথমে জাজমেন্ট হয়েছিল ২০২৪ সালে, সেটাও তো অলসো চ্যালেঞ্জ হয়েছে, সেটা তো উইথড্র হয়েছে। তখন পিটিশন অ্যাডভোকেট বলেন, না, এখনও এটা উইথড্র হয়নি, এখনও কিন্তু পেন্ডিং রয়েছে। তখন জাস্টিস বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারটি আমাকে দেখান। তখন সুপ্রিম কোর্টে যে প্যারেন্ট জাজমেন্টের অংশ ছিল যে ৩ মাসের মধ্যে তারা আবার শুনানি বা সার্ভে করে নতুন ওবিসি তালিকা তৈরি করা, সেই বিষয়ে শোনান। সেই মতো কাজ করেন, করে ২০২৫-এ 8 মে জুনে একটি নোটিফিকেশান বা পরপর 5টি নোটিফিকেশান দিয়ে নতুন সার্ভে করে ৭৭টি ওবিসি জাতিকে আবার তালিকাভুক্ত করেন। এই বিষয়টি কিন্তু পিটিশনার অ্যাডভোকেট পুরোটাই বিষয়ে বলেন এবং অতীত ঘাটেন এবং এটা নিয়ে মামলা হয়। মামলা করার পরে সুপ্রিম কোর্ট এটা নিয়ে স্টে দেয় এবং হাইকোর্টকে শুনতে বারণ করেন, সেই বিষয়ে আবার পুনরায় উদ্ঘাটন করে তোলেন। তো এই হচ্ছে বিষয় এবং বিচারপতি নিজেই বিষয়টি বুঝে নেন যে নোটিফিকেশান হয়েছিল, আমরা অর্ডার দিয়েছিলাম, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট স্টে করেছিল, তো এই বিষয় এবং তার মধ্যে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো বিচারপতি নিজেই বলেন বোঝার পরে। পিটিশনার বলেন, ইয়েস মাই লর্ড, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তো তখন বিচারপতি সব কিছু শুনেই বলেন, তাহলে আপনি স্টে যখন সুপ্রিম কোর্ট দিয়েছে তাহলে আপনি হাইকোর্টে এসেছেন কেন? তিনি কোন বলেন যে হাইকোর্টে প্যারেন্ট অর্ডার বা মূল অর্ডার ছিল বা হাইকোর্টে এই অর্ডারটি দিয়েছিল বলে আমরা এখানে এসেছি। তো তখন বিচারপতি আর অ্যাডভোকেটের মধ্যে বেশ একটা তর্কতর্কি বলতে অ্যাডভোকেট বারবার আর্গু করতে চান। তখন বিচারপতি রেগেছেন যে আপনি এতটা আর্গু করছেন কেন? আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে সিসিএ থাকাকালীন কেন এই জাজমেন্ট মানে এই নোটিশগুলো খারিজ করে দেওয়া হলো বা স্টক ডাউন করে দেওয়া হলো, এই বিষয়ে আপনি সুপ্রিম কোর্টে যাবেন। তো তারপরে বিচারপতি যখন তখনও পিটিশনার অ্যাডভোকেট বারবার বলতে থাকেন, তখন বিচারপতি বলেন যে আপনি এটা উইথড্র করুন, নাহলে আমরা আমাদের মতো করে ভাবতে দিন, আপনি উইথড্র করুন, গো এসসি। তখন জাস্টিস বলেন, আপনি কি আর্গু কন্টিনিউ করবেন? আপনি যদি আর্গু কন্টিনিউ করতে চান তাহলে আমরা এখানে অর্ডার দেবো, আপনি আর্গু কন্টিনিউ করবেন, কিন্তু আমাদের মতামত এটাই, আপনি সুপ্রিম কোর্টে যান। পাশেই যে বিচারপতি ছিলেন উনিও বলেন যে আপনারা সুপ্রিম কোর্টে এটি প্রেয়ার করুন। তো বিচারপতি শেষে জিজ্ঞেস করেন, আপনি কি করতে চান?
তো তখন আপনারা দেখেছেন লাইভ বন্ধ হয়ে যায়, জাস্টিসরা অর্ডার লিখতে শুরু করেন, তখন বলেন যে আপনি উইথড্র করুন। তো উইথড্র করে সুপ্রিম কোর্টে যান। তো বিষয়টি এখন এরকমই দাঁড়াচ্ছে যে মামলাটি কনসার্নই হবে, উইথড্র হয়ে এবং সুপ্রিম কোর্টে যাবেন, এটাই বিষয়টি গিয়ে দাঁড়াচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে স্টে দিয়েছিল, সুপ্রিম কোর্টে যেতে বলা হচ্ছে। ধন্যবাদ।